দশম শ্রেণীতে আজকে আমি শুরু করব জ্যামিতি। দেখো আমাদের মোটামুটি অন্যান্য হলো বীজগণিত হয়েছে, রাশিবিজ্ঞান হয়েছে, তো এখন আমরা একটু জ্যামিতি পোর্শনটা শুরু করব। জ্যামিতিতে যেটা করব সেটা হলো 10 নম্বর চ্যাপ্টার নাম্বার 10। পেজ নাম্বারটা আমার ঠিক মনে নেই বা আমার বই পুরনো, তোমাদের সঙ্গে হয়তো মিলবে না। 10 নম্বর চ্যাপ্টারতে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তাহলে আজকের বিষয় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তো এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য শুরু করার আগে প্রথমে আমরা যেটা করব সেটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ কী জিনিস সেটা কিন্তু একটু শিখে নেব। বৃত্তস্থ চতুর্ভুজ কী জিনিস সেটা একটু শিখব। তো তারপরে সেই সংক্রান্ত উপপাদ্য শিখব, আর উপপাদ্য শেখা হয়ে গেলে উপপাদ্যের যে ছোট ছোট প্রয়োগ থাকে যেগুলো রাইডার বলে সেগুলো কিছু শিখব। তাহলে এখন আমরা শুরু করছি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার। বৃত্তস্থ চতুর্ভুজটা কি সেটা বোঝানোর জন্য আগে একটু আমি ছবি এঁকে নিই। দেখো আমি একটা বৃত্ত এঁকেছি, ঠিক আছে। এই বৃত্তের উপর 4টে বিন্দু নিলাম, এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। 4টে বিন্দু নিলাম। এই 4টে বিন্দু যখন তুমি যোগ করে দিচ্ছ দেখো একটা চতুর্ভুজ পাচ্ছ, তাই তো। এই যে এ বি সি ডি চতুর্ভুজ, এই চতুর্ভুজটা বৃত্তের উপর অবস্থিত, তাই তো। আচ্ছা, আর একটা ছবি আঁকি। তাহলে এই বৃত্ত চতুর্ভুজটাকে অন্যরকম করেও আঁকতে পারি, বিভিন্ন রকমভাবে আঁকতে পারি, বিভিন্ন রকম দেখতে হবে। কেন্দ্রটা একটু দেখিয়ে দিই, এটাও নাম দাও এ বি সি ডি। তাহলে এই এ বি সি ডি চতুর্ভুজটাও কিন্তু বৃত্তের উপর অবস্থিত, তাই তো। আচ্ছা, আর একটা আমি ছবি আঁকি, তোমরাও আঁকো। ধরো এই একটা বৃত্ত এঁকেছি, ঠিক আছে। এই একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের কেন্দ্র আছে এখানে। এবার আমি 4টে বিন্দু নিলাম, এইভাবে আমি আগে দাগ টেনে দিচ্ছি। আমি নাম দিচ্ছি এ বি সি ডি। দেখো এই যে এ বি সি ডি যেটা এঁকেছি এটাও কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ 4টে বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত। ছবির মধ্যে পার্থক্য হলো, দেখো এই যে বৃত্তের কেন্দ্র সেটা চতুর্ভুজের ভেতরে অবস্থিত, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাও ভেতরে অবস্থিত, কিন্তু এখানে কেন্দ্রটা চতুর্ভুজের বাইরে অবস্থিত। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ছবি হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলতে পারি যে এ বি সি ডি চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ যে এ বি সি ডি চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু এ বি সি ডি বৃত্তের উপর অবস্থিত। তাহলে চলো আমরা এবার সংজ্ঞাটা লিখে নিই। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে না, যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু কোনো নির্দিষ্ট বৃত্তের উপর থাকে তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। দেখো কথাগুলো প্রত্যেকটা নিশ্চয়ই মানে বুঝতে পেরেছো। যে চতুর্ভুজে 4টি শীর্ষবিন্দু কোনো নির্দিষ্ট বৃত্তের উপর থাকে তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। এই নির্দিষ্ট বৃত্ত কেন বলা হচ্ছে, কারণ নির্দিষ্ট বৃত্ত এই কারণে বলা হচ্ছে, ধরো পাশাপাশি দুটো বৃত্ত আছে, এবার এই বৃত্তের উপর এ, এই বৃত্তের উপর বি, এই বৃত্তের উপর সি, এটার উপর ডি। এবার এ বি সি ডি তুমি যোগ করছো, দেখো একটা চতুর্ভুজ পাচ্ছ, কিন্তু এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ নয়। কারণ এই চতুর্ভুজটা বৃত্তস্থ নয় কেন না, এই 4টে শীর্ষবিন্দু একটা বৃত্তের উপর নেই, দুটো বৃত্তের উপর ভাগ হয়ে গেছে। সেই জন্য এ বি সি ডি
বৃত্তস্থ চতুর্ভুজ নয়। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে যদি দুটো বৃত্তের উপর থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হতে হলে একটা বৃত্তের উপর থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা একটু বুঝলাম। চলো এবার আমরা নেক্সট যাব, যে বৃত্তস্থ চতুর্ভুজের কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য হয় সেইটা এবার আমরা আলোচনা করব। চলে এলাম বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্য আলোচনা করব। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হবে কি, যে বৃত্তস্থ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি, যেটা তোমরা একটু আগে আমি আলোচনা করলাম সেটা লিখে দিচ্ছি। বৃত্তস্থ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধির উপর অবস্থিত। এটা হলো তোমার প্রথম পয়েন্ট। 2 নম্বর কি বলছে, দু নম্বর হলো বৃত্তের কেন্দ্র। আমি এটা প্রথমে আলোচনা করেছিলাম, বৃত্তের কেন্দ্র বৃত্তস্থ চতুর্ভুজের ভেতরে বা বাইরে থাকতে পারে। এটা আমরা প্রথমে ছবি এঁকে বুঝিয়েছিলাম, যে ছবি এঁকে বললাম না যে বৃত্তের কেন্দ্রটা বৃত্তস্থ চতুর্ভুজের, ছবিটা আমি মুছে দিয়েছি, চতুর্ভুজের ভেতরে আর বাইরে দুটোই হতে পারে, সেটাই লিখে দিলাম যে বৃত্তের কেন্দ্র বৃত্তস্থ চতুর্ভুজের ভেতরে বা বাইরে থাকতে পারে। আচ্ছা, এবার 3 নম্বর, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক। এইটা প্রমাণও আছে, সম্পূরক, এটা প্রমাণও আমরা করব। সম্পূরক মানে বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণ পরস্পরের সম্পূরক, মানে বিপরীত দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যাবে। 3 নম্বর। আর 4 নম্বরটা উল্টোটা বলবো, কোনো চতুর্ভুজের নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, কোনো চতুর্ভুজের তাহলে কোনটা বললাম জানো, কোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে চতুর্ভুজটি বৃত্তস্থ হবে। মানে উল্টোটা, এটা বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিপরীত কোণ সম্পূরক হবে, আর সম্পূরক হলে মানে 180 ডিগ্রি হলে চতুর্ভুজটি বৃত্তস্থ হবে। তাহলে এই 4টে বৈশিষ্ট্য আমরা বৃত্তস্থ চতুর্ভুজের উপর 4টে বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার আমরা এই যে জিনিসটা 3 নম্বর যে পয়েন্টটা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এবং 4 নম্বর পয়েন্টটা চতুর্ভুজ বিপরীত কোণ পরস্পর সমষ্টি সম্পূরক হলে, অর্থাৎ 180 ডিগ্রি হলে চতুর্ভুজটি বৃত্তস্থ হবে, এই দুটো প্রমাণ আমরা আলোচনা করব। কিন্তু ব্যাপারটা হলো যে দুটোই তোমাকে জানতে হবে। এই 3 নম্বরের প্রমাণটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, কিন্তু 4 নম্বরের প্রমাণটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না। আর এবছরের জন্য এই 3 নম্বর উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত বছরে আসার কথা ছিল কিন্তু আসেনি, সাজেশানে ছিল। এবছর আমরা আশা করছি যে এই উপপাদ্যটা পরীক্ষায় আসবে। তাহলে এই উপপাদ্যটা 3 নম্বরের প্রমাণটা এবং উপপাদ্যটা ভালো করে আমরা এবার শিখব। তাহলে নেক্সট আমরা আলোচনা করছি উপপাদ্য। চলে আসছি উপপাদ্যে।
দেখো উপপাদ্য 38 কি আছে না, যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাই তো, যে আমরা বললাম যে কথাটা 3 নম্বর আমাদের বৈশিষ্ট্য, সেটা প্রমাণ করব। উপপাদ্য নম্বর 38। এবার উপপাদ্য প্রমাণ করার সবচেয়ে প্রথম ছবি আঁকতে হয়। ছবি না হলে কিন্তু উপপাদ্য তুমি কিন্তু 0 পাবে। ছবি যদি এঁকেও থাকো, যদি ভুল হয়, তুমি ভেতরে যাই লেখো না কেন, তুমি কিন্তু 0 পাবে। ছবি মাস্ট। ছবিটা অবশ্যই তোমাদের কম্পাস, কাঁটা কম্পাস দিয়ে করতে হবে। আমি একটা বৃত্ত এঁকে নেবো আগে। তোমরা কাঁটা কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে নেবে। বৃত্তের একটা কেন্দ্র থাকবে, বৃত্ত করলে তার একটা কেন্দ্র থাকে। এবার বৃত্তের উপরে একটা বিন্দু নেবে, একটু কায়দা করে ছবিটা আঁকবে। শীর্ষবিন্দুটা একটা উপরে থাকবে, আর যে বাকি 3টে শীর্ষবিন্দু এই সোজা থেকে এই সোজার একটু নিচে নেবে, তাহলে ছবিটা দেখতে ভালো লাগে। তাহলে দেখো, এবার যোগ স্কেল দিয়ে অবশ্যই যোগ করবে তোমরা। ঠিক আছে, এটা নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি, আর কেন্দ্র নাম দিয়ে দাও ও। তাহলে আমি বললাম যে এ সি যেন ও বিন্দুর নিচে থাকে, তাহলে দেখতে ভালো হয় ছবিটা। যাই হোক, তাহলে এ বি সি ডি চতুর্ভুজ ও কেন্দ্র বৃত্তের উপরে এঁকেছি। এবার প্রথম পয়েন্ট হয়, ছবির পরে প্রথম পয়েন্ট হয় প্রদত্ত। তাহলে তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি একবার বলে দিলাম প্রদত্ত। প্রদত্তটা এটাই লিখবে যে ধরি ও কেন্দ্র বৃত্তের উপর এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা প্রদত্ত, এটা কোশ্চেনে বলা আছে। ঠিক আছে, তাহলে এটা আমি লিখে দিলাম। প্রদত্তর পর অবশ্য হয় প্রামাণ্য। প্রামাণ্য মানে যেটা আমরা প্রমাণ করব। তাহলে প্রামাণ্যটা আমরা কি লিখব? প্রমাণটা লিখব মানে প্রমাণের বিষয়, সেটা হলো বিপরীত কোণ। দেখো, এই কোণটা সঙ্গে এই কোণটা, এটা হলো বিপরীত কোণ 1 নম্বর। অনেকে প্রামাণ্য না লিখে প্রমাণের বিষয় লেখে, প্রামাণ্য লিখলেও থাক, কোনো অসুবিধা নেই। 1 নম্বর পয়েন্ট দাও। 1 নম্বর এই কোণটা, এই কোণের নাম কি? বিএডি। কোণ বিএডি প্লাস এই কোণটার নাম কি আছে? বিসিডি। এইটা পরস্পর সম্পূরক, মানে এদের যোগফল কত হবে? 180 ডিগ্রি। আর 2 নম্বর পয়েন্ট, এই কোণটা, নিচের কোণটা, এই কোণটা বিএসি এবিসি প্লাস উপরের কোণটার নাম কি? এই কোণটার নাম কি? এডিসি। এটাও 180 ডিগ্রি। এই দুটোই প্রমাণ করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রদত্ত এবং প্রামাণ্য দুটো আমরা লিখে ফেললাম। তাহলে 3টে অ্যাকচুয়ালি করলাম। প্রথম ছবিটা আঁকলাম, তারপর প্রদত্ত লিখলাম, তারপর প্রামাণ্য লিখলাম। শুধু ছবিটা পেন্সিলে হবে, বাকি সব পেনে। আচ্ছা, এবার আমরা চলে যাব অঙ্কনে। দেখো, অঙ্কন বলতে তোমাকে যেটা করতে হবে, এর অ্যাকচুয়ালি অঙ্কন দুটো হয়। প্রথম একটা অঙ্কন দুটো অঙ্কন একটা ছবির উপর করলে ছবিটা ঘেটে যাবে। সেই জন্য একটা অঙ্কন দিয়ে আমরা প্রমাণটা কমপ্লিট করব, তারপরটা আমরা ব্যাখ্যা করে দেবো। সেটা অঙ্ক করলে বুঝতে পারবে কীভাবে ব্যাপারটা বলছি। আমি ওর সঙ্গে এ যোগ করো, আর ওর সঙ্গে স্কেল দিয়ে যোগ করবে। ঠিক আছে, তাহলে ও বিন্দুর সঙ্গে ও, আর ও বিন্দুর সঙ্গে সি যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দিই, ভালো করে হচ্ছে না, যাই হোক। হ্যাঁ, যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে অঙ্কনে লিখতে হবে। অঙ্কন, আচ্ছা, অঙ্কন করব যে এ কমা ও ও কমা সি যুক্ত করলাম। তাই যেটা যুক্ত করেছি সেটা বলে দিলাম। এ কমা ও আর ও কমা সি যুক্ত করলাম। ঠিক আছে, এটা অঙ্কন হয়ে গেল। এবার চলে যাব প্রমাণ। প্রমাণ এই ছবি দিয়ে করতে হবে। তাহলে এইগুলো ব্যাপারটা মুছে দিই। তাহলে আমরা এবার চলে যাব প্রমাণে।
তাহলে প্রমাণে কীভাবে প্রমাণটা করব সেটা একটু দেখে নিই। তাহলে প্রমাণ লিখে ফেলি। প্রমাণ, আচ্ছা দেখো একটা বৃত্তচাপ ভাবতে হবে। অ্যাকচুয়ালি এখানে দুটো বৃত্তচাপ তৈরি হচ্ছে, একটা হলো এ বি সি, একটা নিচের দিকে বৃত্তচাপ, আর একটা হলো এ ডি সি উপরের দিকে বৃত্তচাপ। আমি প্রথম নিচের দিকে বৃত্তচাপটা নিচ্ছি। এ বি সি বৃত্তচাপ এ সাপেক্ষে বৃত্তচাপ, আর বৃত্তচাপ লিখলাম না, চিহ্ন দিয়ে দিয়েছি বৃত্তচাপের। এ বি সি বৃত্তচাপের সাপেক্ষে দেখো এ বি সি বৃত্তচাপের সাপেক্ষে এটা কেন্দ্রস্থ কোণ এওসি, কোণ এওসি কেন্দ্রস্থ, ও কোণ উপরটা এডিসি বৃত্তস্থ। আগের চ্যাপ্টার তোমরা জেনেছো কেন্দ্রস্থ কোণ কাকে বলে আর বৃত্তস্থ কোণ কাকে বলে। তাহলে এবিসি সাপেক্ষে, এবিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ এওসি কেন্দ্রস্থ ও কোণ এডিসি বৃত্তস্থ কোণ। কমপ্লিট হলো লাইনটা। কোণটা লিখে দেবে লাস্টে। আচ্ছা অতএব, আচ্ছা এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হয়, সেটা হলো কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এডিসি, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পাশের যুক্তিটা কিন্তু লিখতে হবে, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা কিন্তু পাশে অবশ্যই লিখতে হবে যুক্তিটা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমি পেয়ে যাব বা কোণ এডিসি দুইটা এবার এসে হবে হাফ অফ কোণ এ ও সি, এটা দিয়ে দেবো 1 নম্বর। তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এডিসি, এটা পেয়ে গেলাম। আবার উপরের বৃত্তচাপটা নাও, লেখো আবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আবার লিখেছি। উপরের বৃত্তচাপটা কি আছে, এ ডিসি এর সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ, আচ্ছা প্রবৃদ্ধ কোণ হবে। দেখো উপরে এডিসি যখন নিচ্ছ তার কেন্দ্রস্থ কোণ কিন্তু এই পুরো বড় কোণটা, এটা তো অবশ্যই প্রবৃদ্ধ কোণ। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি, প্রবৃদ্ধ না লিখলে কিন্তু নিচের এওসিটা বুঝিয়ে যাবে, প্রবৃদ্ধ লিখলে উপরের কোণটা, যেহেতু উপরের দিকে বৃত্তচাপ তাই উপরের কোণটা মানে এওসি, আমি ছবিতে দেখাচ্ছি, এই কোণটা হলো তোমার কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এডিসি এর সাপেক্ষে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এত, ও বৃত্তস্থ কোণ হবে এইটা এ বি সি। ঠিক আছে, এ বি সি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম। এবার আমি কি করব, ওই ফর্মুলায় ফেলে দেব। অতএব প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি। এটা লিখবো না, একবার যেহেতু আগেরটা লিখেছি যুক্তিটা যে কেন্দ্রস্থ কোণ সর্বদা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, লিখবো না, কিন্তু পাশে লিখে দেবো একই কারণে, মানে আগের কারণে। এবার এখান থেকে আমি চাইবো যে এবিসি, কোণ এবিসি সমান, তাহলে 2টা এপারে সে হাফ প্রবৃদ্ধ কোণ এওসি, এটা আমার 2 নম্বর হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর মানে হাফ, 2টা এপারে সে ভাগ হয়ে যায়। ঠিক আছে, হাফ অফ প্রবৃদ্ধ এওসি, সেটা লিখে দিয়েছি, একটু ঘুরিয়ে লিখে দিয়েছি। এবার 1 নম্বর আর 2 নম্বর আমরা কিন্তু যোগ করব, 1 নম্বর আর 2 নম্বর আমরা কিন্তু যোগ করব।
আচ্ছা দেখো যোগ করছি, 1 প্লাস 2 এটা করছি, 1 আর 2 যোগ করছি। তাহলে একে কি আছে দেখো, একে বাম দিকে আছে, একটু দাঁড়াও, দেখো একের বাম দিকে আছে কোণ ADC, আর 2-এর বাম দিকে আছে কোণ ABC। এবার ডান দিকে এগুলো যোগ করো, হাফ অফ কোণ AOC প্লাস হাফ অফ প্রবৃদ্ধ AOC। তাহলে হাফটা কমন আসছে, তাহলে কোণ AOC প্লাস প্রবৃদ্ধ AOC, তাই তো? হাফ কমন নিলে তাই হয়। এবার এই দুটো কোণ যোগ করলে কিন্তু দেখো ছবিতে তোমাদের বুঝিয়ে দিই, দেখো উপরের কোণটা আর নিচের কোণটা, তাই না? উপরের কোণটা আর নিচের কোণটা এই দুটো কোণ যোগ করলে টোটাল কিন্তু 360 ডিগ্রি হয় পুরো। তো একটা বিন্দুর চারপাশের কোণ টোটাল হলো 360 ডিগ্রি। তাহলে সেই 360 ডিগ্রিটা আমি এবার ওখানে বসিয়ে দেব। তাহলে 2-এর সঙ্গে কাটাকাটি করলে হয় তোমার 180 ডিগ্রি। তাহলে এটা দেখো ADC আর ABC যোগ করলে 180 ডিগ্রি হয়। এটা হলো তোমার 2 নম্বর প্রমাণ। দেখো 2 নম্বর প্রমাণই ছিল, প্রমাণিত 2 নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাই পাশে লিখে দেব প্রমাণিত 2, ঠিক আছে? পাশে লিখে দেব প্রমাণিত 2। যাই হোক, আমাদের 2 নম্বর প্রমাণটা হলো। দেখো যেখানে প্রামাণ্য ছিল সেখানে 2টো পয়েন্ট ছিল, 1 নম্বর 2 নম্বর। আমাদের 2 নম্বর প্রমাণটা এসে গেছে, তাই তো? কিন্তু 1 নম্বর এখনও আসেনি। এবার সেই 1 নম্বর প্রমাণের জন্য আবার কিছু লিখতে হবে, ঠিক আছে? সেই 1 নম্বর প্রমাণের জন্য এরপরে তোমরা কন্টিনিউ করো। তো 1 নম্বর প্রমাণটা কি করে আসবে? 2 নম্বর প্রমাণটা তো এসে গেছে, 1 নম্বরটা কি করে আসবে? দেখো 1 নম্বর প্রমাণটা কিন্তু এই ছবির উপর আসবে না, তার অঙ্কনটা কিন্তু আলাদা হবে। কি না, তার অঙ্কনটা আমি দেখিয়ে দিচ্ছি। তার ক্ষেত্রে অঙ্কনটা হবে AO না যোগ করে DO আর OB যোগ করতে হবে, ঠিক আছে? আমি AO আর OC যোগ করে এইটা প্লাস এইটা সমান 180 পেয়েছি। এবার আমি যদি DO আর OB যোগ করি তাহলে কিন্তু এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, ঠিক একই রকমভাবে প্রমাণটা এসে যাবে। কিন্তু সেটা ছবি এঁকে আর আমরা বলবো না, কিন্তু লিখে দেব, কিন্তু আমরা সেটাকে লিখে দেব। এরকম করে লিখব, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অনুরূপে লিখব, অনুরূপে B, O ও D, O যুক্ত করে প্রমাণ করতে পারি, অনুরূপে B, O, D, যুক্ত করে প্রমাণ করতে পারি কোণ BAD, মানে যেটা 1 নম্বর BAD মানে এই কোণটা, আর BCD সমান 180 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল তোমার প্রমাণিত 1, 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা তবেই কমপ্লিট হলো। অনেকে এই পার্টটা পরীক্ষা না করে চলে আসে, তাহলে কিন্তু 1 নম্বর তোমার লস হবে। এটা অবশ্যই তোমাকে দেখাতে হবে। তাহলে আমাদের উপপাদ্য 38টা কমপ্লিট হলো। পরের উপপাদ্য চলে যাচ্ছে। আমি বলেই দিয়েছিলাম যে পরের উপপাদ্য কিন্তু আমাদের সিলেবাসে নেই, সিলেবাস বহির্ভূত, আমরা প্রমাণ করব না, কিন্তু স্টেটমেন্টটা জানবো। কোনো চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত কোণ সম্পূরক হলে কোনো চতুর্ভুজের যে কোনো একজোড়া দুজোড়া বিপরীত কোণ চতুর্ভুজের, তার একজোড়া বিপরীত কোণ সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। তাহলে চলো আমরা ব্যাপারটা বুঝে নিই। ধরো একটা চতুর্ভুজ এঁকেছি আমি, এই চতুর্ভুজে ধরো একজোড়া বিপরীত কোণ, এই দুটো কোণ যোগ করে তুমি দেখছো 180 ডিগ্রি, অর্থাৎ পরস্পরের বৃত্তস্থ। কি বললাম? একজোড়া বিপরীত কোণ, দুজোড়া, আবার এটা আছে, এটা আছে, তাহলে এক জোড়া আমি বলেছি কোশ্চেনে। তাহলে এক জোড়া বিপরীত কোণ যদি পরস্পরের সম্পূরক হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে তুমি ভাববে এই চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে।
অবশ্যই করা যাবে, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করা যাবে। ছবিটা তো ভালো হয়নি কিন্তু সম্ভব। ধরো কেউ আর একটা ধরো এরকম করে আঁকলো চতুর্ভুজ, তা ধরো এই কোণটার সঙ্গে এই কোণ যোগ করে 180 পাচ্ছ, তাই তো? তাহলে তুমি বুঝবে 4টে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব। সেই জন্য অ্যাকচুয়ালি চতুর্ভুজ একে বৃত্ত তো আঁকা যায় না, সেটা কঠিন হয়ে যায়। চতুর্ভুজ একে তারপর বৃত্ত আঁকলে সেটা কঠিন হয়ে যায়। ওই জন্য আমরা কী করব, আগে বৃত্ত এঁকে নিয়ে 4টে শীর্ষবিন্দু নিয়ে যোগ করে দেবো, দিয়ে বুঝিয়ে দেবো যে এই দুটো কোণ পরস্পর সম্পর্ক ছিল, তাই একটা বৃত্তের উপর 4টে শীর্ষবিন্দু আছে। যেহেতু 4টে শীর্ষবিন্দু একটা বৃত্তের উপর আছে, সেই জন্য তাকে বলা হয় সমবৃত্তস্থ। শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে চতুর্ভুজের যদি বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তাহলে চতুর্ভুজটা কিন্তু সমবৃত্তস্থ, শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। আর চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ, আর শীর্ষবিন্দুকে বলা হয় সমবৃত্তস্থ, অর্থাৎ একটা বৃত্তের উপর থাকবে। প্রমাণে চলে আসবো, ঠিক আছে? তাহলে প্রমাণে উপপাদ্য যে শিখলাম, আমরা প্রথমেই বলেছিলাম যে প্রথম বৃত্ত চতুর্ভুজ শিখবো, তারপর তার উপপাদ্য শিখবো আর উপপাদ্যের প্রয়োগ শিখবো। আমরা এবার প্রথম প্রয়োগে চলে এলাম। দেখো প্রথম প্রয়োগে বলেছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান। আগে ছবি আঁকি, ব্যাপারটা কি বলতে চাইছে। ধরো একটা বৃত্ত, সেই বৃত্তটা ভালো হয়নি, তোমরা অবশ্যই কম্পাস দিয়ে আঁকবে। বৃত্তের একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর কেন্দ্র তো ও আছে, সেটা দিয়ে দিলাম। এবার কোনো একটা বাহুকে, মানে ধরো এ বি বাহুকে তুমি বাড়িয়ে দিচ্ছ, ই পর্যন্ত বাড়িয়ে দিলে, ঠিক আছে? তাহলে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা মানে সিবিই, এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ এই কোণটার সঙ্গে নাকি সমান। এই বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণ অর্থাৎ তার বিপরীত কোণ সঙ্গে নাকি সমান, ঠিক আছে? এইটা আমরা প্রমাণ করব। তাহলে পদার্থটা লিখে নিই। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণ হচ্ছে তোমার CBE, বহিস্থ কোণ। প্রামাণ্যটা কি? প্রামাণ্যটা হলো এই CBE, এই যে বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ ADC এর সঙ্গে সমান। এই সমান চিহ্ন দিয়ে দিয়েছি, এটা আমাদের প্রামাণ্য বিষয়, ঠিক আছে? তাহলে এই কোণটা দূরের এই অন্তস্থ কোণের সঙ্গে সমান। এবছর তো আশা করছি প্রয়োগ সহজ আসবে, তো এরকম ছোট ছোট প্রয়োগ কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? একদম সহজ প্রয়োগ। আর সবচেয়ে বড় কথা হলো অনেক অঙ্কে এই কনসেপ্টটা অনেক অঙ্কে কাজে লাগবে। আচ্ছা, প্রমাণে আমরা প্রামাণ্যতে গেলাম, এবার প্রমাণ। অঙ্কন তো এখানে নেই, প্রমাণ। আচ্ছা, প্রমাণে চলে যাই। প্রমাণটা একদম ছোট। আচ্ছা, একটা ভেবে দেখো, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ওকে? বৃত্তস্থ চতুর্ভুজে কি হয়? বিপরীত কোণ পরস্পর কিন্তু সম্পূরক হয়, তাই তো? অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই যে বিপরীত কোণ, এই কোণটা ভেতরের কোণটা, এটা এদের যোগফল কিন্তু 180 ডিগ্রি। এখানে লিখো কোণ ADC প্লাস কোণ ABC, এদের যোগফল কিন্তু 180 ডিগ্রি। পাশে কারণটা লিখে দেবে।
আরেকবার বলে দিই, এডিসি আর এবিসি, এডিসি আর এবিসি এই যে বিপরীত কোণ, এদের যোগফল 180 ডিগ্রি। পাশে কারণটা লেখো, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের, অবশ্যই পাশে কারণ লাগবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, এটা পাশে লিখে দেবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, হয়ে গেল। আচ্ছা, এবার আবার লেখো, এটা একটা হলো। এবার আমি লিখব কোণ, এই কোণটা এ বি সি প্লাস আর সি বিই, এটাও নাকি 180 ডিগ্রি। কেন? পাশে যুক্তি লিখবো, আগে বলে দিই কোন কোণটা ধরেছি। এ বি সি মানে এই কোণটা, এই কোণটা, এই দুটো কোণ পাশাপাশি কোণ না, এই দুটো কোণ পাশাপাশি কোণ। এটা কেন যোগফল 180 ডিগ্রি? কারণ এই রেখার উপর বিসি দণ্ডায়মান। তাহলে এই রেখার উপর যেহেতু বিসি দাঁড়িয়ে আছে, পাশাপাশি দুটো সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো পাশে লিখে দেব, যেহেতু এ ইর উপর বিসি দণ্ডীয়মান, পাশে এইটুকু লিখতে হবে, যেহেতু এ ইর উপর বিসি দণ্ডীয়মান। এবার এই দুটোকে সমান করে দাও, যে এটাও যোগফল 180, এটাও যোগফল 180, এই দুটোকে সমান করে দাও। তাহলে এডিসি আর এ বিসি সমান এ বিসি, নিচের লাইন থেকে এ বিসি আর কোণ সি বিই। দেখো এ বিসি দুটাতে কেটে গিয়ে বা এডিসি সমান সি বিই। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? দেখতে পাচ্ছ না? যাই হোক, কেটে দেন। এবিসি দুই পাশ থেকে কেটে গেল, এটা সমান এটা প্রমাণ। দেখো এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। এখানে দেখো, এখানে সিবিই, এই সিবিই আর এডিসি, এই এডিসি, এই দুটো কোণের মান যে সমান, সেটা দেখো প্রমাণে এসে গেল। তাহলে আমাদের ছোট্ট একটা প্রয়োগ আমরা শেষ করলাম। পরের প্রয়োগে চলে আসি। দেখো পরের প্রয়োগটা আমি লিখেছি, প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, মানে বৃত্তের ভেতর যদি একটা সামান্তরিক আমি অঙ্কন করি, সে সামান্তরিকটা যদি বৃত্তস্থ হয় তাহলে সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে, তাই তো? তাহলে আগে ছবি এঁকে নাও, একটা বৃত্ত অঙ্কন করে নাও। এবার এই বৃত্তের ভেতর একটা সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিক অঙ্কন করলে দেখবে সেটা পুরো আয়তক্ষেত্রের মতো দেখতে হবে। আগে থেকে যেহেতু আয়তক্ষেত্রের মতো দেখতে হবে, সেজন্য আমি আয়তক্ষেত্রই এঁকে দিলাম। তাহলে এ বি সি ডি, তাহলে আমাকে প্রমাণ করতে হচ্ছে কি না, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। আচ্ছা, প্রথম তো একটা পদার্থ থাকে, পদার্থ তোমাকেও লিখতে হবে, পদার্থ সেখানে তুমি লিখে দাও এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক। ঠিক আছে, তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ সামান্তরিক, এটা আমি লিখে দিলাম। এবার আমি কি করব, এবার প্রামাণ্যতা লিখব, যেটা প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তকার চিত্র, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, অঙ্কন কিছু নেই, প্রমাণে চলে যাও, সহজ সহজ প্রমাণ একদম। আচ্ছা, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অবশ্যই বৃত্তের উপর অবস্থিত, তাই তো? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বলে বিপরীত যে কোণ, ধরো আমি এই কোণটা নিলাম, ধরো এই কোণটা এ বি সি প্লাস এর বিপরীত কোণ এটা এডিসি, এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি, এটা আমরা জানি।
যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। আবার এই দুটো কোণ সমান, কেন সমান? বলছে যে এবিসি আর এডিসি এরা সমান, কেন সমান? কারণ যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ, সামান্তরিকের বিপরীত কোণ সমান। দেখো সামান্তরিকের সবসময় বিপরীত কোণ কী হয়? সমান হয়, সেই জন্য এই দুটো কোণ সমান। দেখো এই দুটো কোণ সমান সমান এবং এদের যোগফল 180 ডিগ্রি, তাহলে অতএব বলতে পারি যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, তাই তো? দুটো কোণ সমান, আবার এদেরকে যোগ করলে 180 হয়, তাহলে প্রত্যেকে নিশ্চয়ই 90 করে। আচ্ছা, এবার দেখো যেহেতু দুটো কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, অতএব আমি বলে দেবো যেহেতু প্রত্যেকটা এই দুটো কোণ 90 মানে এই দুটো কোণও একই রকমভাবে সব কটার কোণ 90 করে বেরিয়ে যাবে। অতএব বলবো এটা বলি, যেহেতু সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, অতএব সামান্তরিকটি আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র, যা খুশি লিখে দেবে, ঠিক আছে, একই ব্যাপার। তার সামান্তরিকটি আয়তক্ষেত্র প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ছোট প্রমাণ, এগুলো পরীক্ষায় সাধারণত আসে না, কিন্তু অন্যান্য অঙ্কের পার্ট হয়ে আসতে পারে বা পরীক্ষায় চলেও আসতে পারে 3 নম্বরের জন্য। ওকে, এবার আমরা পরেরটা যাব, প্রয়োগে চলে আসি। 3 নম্বর প্রয়োগ, দেখো প্রমাণ করো একটি চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক, নিচে দেখতে পাচ্ছ একটি চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক মিলিত হয়ে যে চতুর্ভুজ তৈরি করে তা বৃত্তস্থ চতুর্ভুজ। ছবি এঁকে ব্যাপারটা ব্যাখ্যা করি। তাহলে প্রথমে একটা চতুর্ভুজ অঙ্কন করো তুমি। চতুর্ভুজ বলতে যেরকম দেখতে হয় তার তো কোনো নিয়ম থাকে না, যেরকম খুশি দেখতে হয়। আমি নাম দিয়ে দিই এ বি, এটা সি, এটা ডি, তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ। এবার 4টে কোণ তোমরা দেখতে পাচ্ছ, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এ বি সি ডি 4টে কোণ তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে কোণের সমদ্বিখণ্ডক টানছো, এ কোণের সমদ্বিখণ্ডক টানলে আর বি কোণের সমদ্বিখণ্ডক টানলে তারা এরকম একটা জায়গায় মিলিত হয়েছে। আবার ডি কোণের সমদ্বিখণ্ডক টানো, আবার সি কোণের সমদ্বিখণ্ডক মানে ঠিক মাঝখান দিয়ে আসবে, টানো। আমার মনে হয় একটু মুছে ঠিক করে দেওয়া হলো। আচ্ছা, এ বি সি, এটা তুমি ডি হয়েছে, এটা ই নাম দাও, আর এই বিন্দুটার নাম এফ দিয়ে দাও, ঠিক আছে। এই বিন্দুটা কিন্তু এবি বাহুর উপর নেই, কিন্তু এবি বাহুর নিচে আছে। যাই হোক, তোমার ছবিটা ঠিক করে এঁকে নেবে। তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের তোমার এ কোণ বি কোণের সমদ্বিখণ্ডক ই বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, আর ডি এফ এর এফ বিন্দুতে ডি আর সি এর এফ বিন্দুতে সে মিলিত হয়েছে। এবার এটাকে জি নাম দাও আর এটাকে এইচ নাম দাও। তাহলে এই যে তোমার ই জি এফ এইচ যেটা তৈরি হলো, ই জি এফ এইচ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? মানে এদের যে কোনো এক জোড়া, যে কোনো, সেটা হতে পারে এই জোড়া বা এই জোড়া, যে কোনো এক জোড়া কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে ছবি আমাদের হয়েছে, এবার আমরা ছবিটা পদত্বে লিখে নেব। পদত্বটা লিখে নেব। পদত্ব, দেখো পদত্ব তুমি লেখো পদত্ব লেখো এ বি সি ডি চতুর্ভুজের
কোণের অবশ্য সমদ্বিখণ্ডক গুলি মিলিত হয়ে EGFH চতুর্ভুজ উৎপন্ন করেছে। আগে তুমি এটা লিখে দিলে, EGFH চতুর্ভুজ উৎপন্ন করেছে। প্রামাণ্যটা কি লিখবে না, EGFH বৃত্তস্থ চতুর্ভুজ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কন তো কিছু নেই, চলে আসি প্রমাণে চলে আসি। দেখো, প্রমাণে যেটা করব, প্রথম উপরের ত্রিভুজটা নাও, ত্রিভুজ DFC তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই কোণটার নাম কি, এই কোণটার নাম কি, CDF। এই কোণটার নাম হলো DFC, আর এই কোণটার নাম হলো DCF। এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই তো? তাহলে এই কোণটা মানে আমি আগে দিয়ে দিচ্ছি, এই কোণটা, তারপর নিচে এই কোণটা, তারপর নিচে এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। বাহ। আচ্ছা, এই কোণটা যেহেতু এই বাহুটার সমদ্বিখণ্ডক, তাহলে বলতে পারি যে এই কোণ না লিখে হাফ অফ পুরো কোণটা, হাফ অফ ADC, বা শুধু হাফ অফ ডি করলেও হবে। হাফ অফ ডি কোণটা, এটা ডি কোণ, টোটালটা ডি কোণ, আর উপরের এই কোণটা যেহেতু টোটাল ডি কোণের অর্ধেক, একটা সমদ্বিখণ্ডক টেনেছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাহলে উপরের কোণটা যেহেতু পুরো টোটাল কোণটার অর্ধেক, সেই জন্য উপরের কোণটা সমান লিখতে পারি হাফ অফ ডি কোণ। আচ্ছা, এইটা যা আছে তাই থাক, DFC। আবার এটাও তেমনি হাফ অফ সি কোণ, এটা 180 ডিগ্রি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর সমীকরণ পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণ পাওয়ার পর একটু মুছে দিচ্ছি। 1 নম্বর সমীকরণে যেটা পেলাম সেটা একটু রাখছি, নাহলে দেখতে পাবো না। আবার নিচের ত্রিভুজটা না, ত্রিভুজ AEB এর একই রকমভাবে এই কোণটার নাম কি, BAE। এই কোণটার নাম কি, AEB। এই কোণটার নাম কি, ABE। এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। বা আচ্ছা, এই কোণটা, এই যে এই কোণটা হাফ অফ এই কোণ লিখতে পারি। টোটাল কোণটা তো এ কোণ, তার অর্ধেক তো এইটা, কেন তার সমদ্বিখণ্ডক, তাহলে অর্ধেক কোণটা না লিখে হাফ অফ ঘুরিয়ে লিখবো হাফ অফ এই কোণ। আচ্ছা, ই কোণটা তো পড়ে থাকবে, আর ওপটাও হাফ অফ কী কোণ, এটা হাফ অফ বি কোণ, এটা 180 ডিগ্রি। এটা আমরা দিয়ে দিচ্ছি 2 নম্বর। এবার 1 আর 2 যোগ করে দাও, ঠিক আছে? 1 আর 2 কী করবো, যোগ করব। 1 আর 2, 1 + 2 করে পাই। 1 আর 2 যোগ করো, ঠিক আছে? দেখো যোগ করে পাচ্ছ, এইটা লিখবো, এইটা প্লাস এইটা, তাই তো? 1 আগে এইটা লিখবো, তারপরে এইটা লিখবো, ওকে? তা লিখে দিচ্ছি, হাফ অফ কোণ ডি প্লাস DFC প্লাস হাফ অফ কোণ সি, এটা হলো 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ, হাফ অফ কোণ এ প্লাস AED প্লাস হাফ অফ বি কোণ। এবার এইদিকেও কিন্তু যোগ হয়ে যাবে, 180 আর 180 যোগ হয়ে যাবে।
দেখো সব কটা হাফ যদি কমন নাও তাহলে এ কোণ, বি কোণ, সি আর ডি পড়ে থাকে। আর যে দুটো ফ্রেশ কোণ পড়ে আছে একটা হলো ডি এফ সি আর একটা হলো এ ই ডি। আর 180 আর 180 যোগ করলে 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। আচ্ছা, এবার দেখি কত দূর দেখা যায় তোমাদের। এবার এই দেখো চারটে কোণ এ বি সি ডি, এই চারটে কোণের সমষ্টি আবার 360 ডিগ্রি, তাহলে হাফ অফ এটা 360 ডিগ্রি। আর এদিকে ডি এফ সি আর এ ই ডি পড়ে থাকে, এটা কাটলে তোমার কাছে 180 ডিগ্রি। 180 ওপারে গিয়ে বিয়োগ হলে ডি এফ সি এ ই ডি 360 মাইনাস 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি হয়। তাহলে দেখো কি পেলাম আমরা ফাইনালি যেটা পেলাম যে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পেলাম। এবার ছবিতে এই দুটো কোণ মেলাও, একটা হলো এফ, একটা হলো ই। দেখো একটা হলো এফ মানে এই কোণটা, আর একটা হলো ই কোণ এইটা, এই দুটো কোণ বিপরীত কোণ। এদের যোগফল যখন 180 ডিগ্রি হয় তাহলে বলবো যে এই যে চতুর্ভুজ এটা বৃত্তস্থ, তাই তো? যেহেতু বিপরীত কোণ পরস্পর সম্পূরক 180 ডিগ্রি, তাই বলে দেবো অতএব ই জি এফ এইচ বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদের প্রমাণটা হলো। তাহলে ওটা বোঝা গেছে, কিছুই না, একটু উপরের ত্রিভুজটা নেবে, নিচের ত্রিভুজটা নেবে, তারপরে হাফ অফ করে অঙ্কটা করে যেতে হবে, ঠিক আছে? আর এই যে টোটাল যোগফল এ বি সি ডি, এদের চারটে যোগ করলে 360 ডিগ্রি হয়, সেটা বসিয়ে দেবো। তাহলে কাটারি করলে হয়ে যাবে 180, সেটা ওপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে 180। তাহলে এটা ই জি এফ সি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ হয়ে গেল। ওকে।